হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ বন্ধুরা। প্রত্যেককে তোমাদের স্বাগত জানাই। তোমাদের আজকের যাবতীয় প্রশ্ন নিয়ে আজকে তোমাদের চলে এসেছি। তোমাদের নতুন আপডেট চলে এসছে তোমাদের ভর্তির রিগার্ডিং। সেই আপডেট নিয়ে আজকে আলোচনা করব। এই 2026-এ তোমাদের বিশ্বভারতীতে ভর্তির রিগার্ডিং অনেক কিছু নতুন নিয়ম চলে এসছে, যেটা বিগত বছরগুলোতে ছিল না। তো কি কি পরিবর্তন এসেছে আজকের সেই নতুন নোটিশে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত সমস্ত কিছু দেখানো হবে, এবং এটার জন্য তোমাকে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, তবেই তুমি সমস্তটা জানতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমরা যা যা কোশ্চেন করেছিলে আমাকে, সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। তোমরা যেসব প্রশ্ন কমেন্ট সেকশনে করেছো সেগুলো আমি যতটা পারছি তাদের উত্তর সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেওয়া হবে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত বিশ্বভারতীর প্রসপেক্টাস ডাউনলোড করনি, তোমরা এই যে দেখতে পাচ্ছ, এটা অ্যাডমিশন সেলের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই যে প্রসপেক্টাস 2026 রয়েছে, এখানে ক্লিক করলেই তোমরা বিশ্বভারতীর প্রসপেক্টাস পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাডমিশনের পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু দেওয়া আছে। তাও এবছর কিন্তু 2026-এর জন্য বিশ্বভারতী অনেক কিছু নতুন নর্মস নিয়ে এসছে ভর্তির ক্ষেত্রে। সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করে দেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত বিশ্বভারতীর জন্য যারা যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে তাদের জন্য বিশেষ করে বলা, যারা চাইছো তোমরা একটা ভালোভাবে প্রস্তুতি নিতে এবং সঠিক হয়তো জায়গা পাচ্ছ না তাদের জন্য বলছি, বা যারা ক্লাস 11 বা 12-এ পড়ছো তোমাদের জন্য নেক্সট 2027 সালের জন্য একটা অগ্নিবীণা ইনস্টিটিউশন তোমাদের জন্য একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে এসছে। একটা 1 ইয়ারের প্যাকেজ নিয়ে এসছে। এই 1 ইয়ারের প্যাকেজে তুমি কি পাবে? 1 বছরের কোর্স মাত্র পেয়ে যাবে তোমার 14,999। কতদিন চলবে এই কোর্সটা? এই কোর্সটা চলবে টিল নাও তোমাদের 2027 সালের এক্সাম পর্যন্ত টোটালি তোমাদেরকে পড়ানো হবে এই ফিজের মধ্যেই, এবং সেখানে 2027 সালে তোমাদেরকে চান্স গ্যারেন্টি দেওয়া হবে। মানে গ্যারেন্টি মানে দেওয়া মানে হচ্ছে গ্যারেন্টি আমরা চেষ্টা করব তোমাকে দেওয়ার। এবং আমাদের কাছে তোমরা দেখেছো সাকসেস বিগত বছরে আমাদের 2026 সালে কি ধরনের রেজাল্ট হয়েছে, কি ধরনের ছেলেমেয়েরা চান্স পেয়েছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 পর্যন্ত আমাদের কাছ থেকে এসছে একটা সাবজেক্টে, তারপরে র্যাঙ্ক 3 পর্যন্ত আমাদের কাছে এসছে। তো সেই তুমিও যদি চাও যে তুমি চাইছো টপ 10 র্যাঙ্কের মধ্যে থাকতে, তাহলে তুমি এখন যদি ক্লাস 11 বা 12-এ পড়ছো, বা হয়তো এবছর তোমার র্যাঙ্ক খারাপ হয়েছে এবং পরের বছর 2027 সালে ভালো করে প্রস্তুতি নিতে চাইছো, তাহলে আজকেই তুমি জয়েন করে যাও অগ্নিবীণা ইনস্টিটিউশনে, এবং সরাসরি তুমি আমার সাথে কথা বলতে পারবে ভর্তি সংক্রান্ত কোনো কিছু ডাউট থাকলে। যে এই ব্যাচে তুমি কিভাবে অ্যাডমিশন নেবে তার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে, বা টেলিগ্রামের লিঙ্ক, এবং তুমি ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবে। সেখান থেকে তুমি ফোন করে সরাসরি ভর্তির আমাকে পেমেন্ট লিঙ্ক তোমাদেরকে একটা দেওয়া হবে, একটা কিউআর কোড আমরা প্রোভাইড করব। সেই কিউআর কোডে তোমাকে পেমেন্ট করে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আমাদের ক্লাস কিভাবে হবে? ক্লাস অনলাইন মোড এবং অফলাইন মোড, এই দুটোভাবেই হবে। অনলাইন অফলাইন দুভাবেই হবে। তোমরা যারা অফলাইনে পড়তে চাও তোমাদেরকে আসতে হবে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে আমরা অফলাইনে পড়াই। এবার তোমরা যদি অনলাইনে পড়তে চাও তাহলে অনলাইনের জন্য তোমরা যেমনটা ভাবে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা পড়িয়ে থাকি অনলাইন ক্লাস। এরপর আমরা দেখব আজকের সেই ভাইরাল নোটিশটাই কি বলছে, যেটাতে ছেলেমেয়েরা খুব কনফিউজ হয়ে আছে। চলো তাহলে আমরা নোটিশটা দেখে। নোটিশে কি বলছে? নোটিশে আসার জন্য তোমাকে ইউজি সেকশনে আসতে হবে। এটা অ্যাডমিশন পোর্টাল। অ্যাডমিশন পোর্টালে একটু পেছন দিয়ে এসে পরে তুমি নোটিশে চলে এলে। নোটিশে আমার আসার পরেই দেখো 20 তারিখে একটা নোটিশ এসছে। এই 20 তারিখের নোটিশটা আমরা ক্লিক করব। এইখানে এই যে 20 তারিখের যে নোটিশ, এখানে আমরা একবার তোমাদের দেখিয়ে দিই। বলছে modalities for admission in UG courses after
প্রেফারেন্স ফর্ম ফিল আপ করার পর নেক্সট প্রসিডিওর কি আছে সেটা বলা হচ্ছে এখানে। তো সেইটা জন্য এই নোটিশটা আমি তোমাদের ডাউনলোড করলাম। নোটিশটা তোমাদেরকে দিচ্ছে কোথা থেকে? নোটিশটা প্রোভাইড হচ্ছে বিশ্বভারতী অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল থেকে। এবং এখানে এই নোটিশে কি বলা হচ্ছে? বলছে মডুলেশনস ফর অ্যাডমিশন ইউজি কোর্সেস। ইউজি কোর্সের জন্য কি বলা হচ্ছে? অল ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট মানে ইউজি কোর্সেস ফর একাডেমিক সেশন 2026 আর হেয়ার বাই ইনফর্ম অ্যাবাউট স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। দেখো এর আগে পর্যন্ত 2025 সাল পর্যন্ত, আমি তোমাদের জন্য এটা একটু জুম করে দিই বোঝার সুবিধার্থে, তোমাদের একটু জুম করে দিই। এর লাস্ট ইয়ার পর্যন্ত কিন্তু আমাদের যে অ্যাডমিশনের প্রসিডিওর ছিল সেখানে কিন্তু কাউন্সিলিং হতো। কীরকম? র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং হতো। যে প্রথম ডেটে তোমাদেরকে গুগল মিটে জয়েন হতে হতো এবং গুগল মিটে জয়েন হয়ে তোমাদের প্রথম ডেটে হয়তো 1 থেকে 50 পর্যন্ত র্যাঙ্কে ডাকা হলো। তোমাদের র্যাঙ্ক অলরেডি পাবলিশড হয়েছে। আমি র্যাঙ্ক নিয়ে আজকে আর নতুন করে কিছু বলছি না, বা মেরিট লিস্ট নিয়ে কিছু বলছি না। মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তো মেরিট লিস্টে দেখা যেত যে তোমাদেরকে বলা হতো যে এইভাবে ডাকা হতো যে এক কাজ করো, কম্বাইন লিস্টে মানে ইউআরএ তোমাদের বলা দেওয়া হলো 1 থেকে প্রথম ডেটে তোমরা এসো 50 পর্যন্ত জয়েন করো। আর বলে দিল ওবিসি যে লিস্ট আছে ওবিসি লিস্টে 1 থেকে 20 পর্যন্ত জয়েন করো। আর এসসি লিস্টে বলে দিল যে 1 থেকে 30 পর্যন্ত জয়েন করো। মানে এটা আমি জাস্ট কাল্পনিক বলছি, 20 হতে পারে। আর এসটি লিস্টে 1 থেকে যাদের হয়তো 20 র্যাঙ্ক আছে তারা জয়েন করো প্রত্যেকে। এই প্রত্যেকের কাছে কিন্তু লিঙ্ক চলে যাবে। কিসের লিঙ্ক যাবে? 2 দিন আগে বা 1 দিন আগে গুগল মিটের বা তোমাদের আরও যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম যে রয়েছে সেই লিঙ্ক তোমাদের কাছে এইভাবে কিন্তু আমি 2025 সাল পর্যন্ত যে কাউন্সিলিং হতো তার প্রসিডিওরটা বলছি। 2026-এর প্রসিডিওরটা এই নোটিশটাই দিয়ে দিয়েছে, ডিটেলসে কীভাবে 2026 অ্যাডমিশন হবে সেটা আমি আলোচনা করছি। তার আগে 2025টা তোমাদেরকে বলে দিই। তো এইভাবে তোমাদেরকে কাউন্সিলিংয়ের জন্য তোমাদেরকে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী পরপর তোমাদেরকে গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হতো এবং সেই একটা ডেট দিয়ে দিত এবং একটা টাইম বলে দিত যে এই ডেটে এই টাইমে তোমরা কিন্তু এই মিটিংয়ে জয়েন করো। তোমরা প্রত্যেকেই মিটিংয়ে তোমাদেরকে জয়েন করতে হতো। যারা এই বছর দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছ তোমরা তারা জানো। এবং মিটিংয়ে জয়েন হওয়ার পর তোমাদেরকে এক এক করে নাম ধরে ডাকা হতো যে অমুক, তো হয়তো দেখা গেল সায়ন ঘোষ, বললো সায়ন ঘোষ তুমি কি বলবো হয়তো জিওগ্রাফির কাউন্সিলিং আছে, তো বললো জিওগ্রাফিতে সায়ন ঘোষ হচ্ছে র্যাঙ্ক 1, তো সায়ন ঘোষ তুমি এই সাবজেক্টে ভর্তি হতে চাও, আচ্ছা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করো। তো তোমাদেরকে কি করতে হতো? অ্যাডমিট কার্ডগুলো অরিজিনাল সমস্ত কিছু নিয়ে বসতে হতো এবং তুমি এইভাবে শো করলে যে স্যার এই যে অ্যাডমিট কার্ড। ওনারা কিন্তু ভিডিও কলেই সেটাকে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে অ্যাডমিট কার্ড ওকে, তুমি রেজিস্ট্রেশনটা শো করো, তুমি সার্টিফিকেটটা শো করো, তুমি এই ডকুমেন্টসটা শো করো। তোমাকে ভিডিও কলেই সেগুলো কিন্তু শো করতে হতো। এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা চলতো। তারপরে ওনারা বলতেন ঠিক আছে তোমার র্যাঙ্ক অনুযায়ী এটা কনফার্ম, ঠিক আছে তুমি এই সাবজেক্টের জন্য সিলেক্টেড, তোমাকে আমরা কিছুক্ষণের মধ্যে লিঙ্ক পাঠাচ্ছি। লিঙ্ক তোমাকে 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হতো তোমার মেলে। কিসের লিঙ্ক? পেমেন্ট লিঙ্ক। সেই লিঙ্কে পেমেন্ট করা হওয়া পর্যন্ত তোমার অ্যাডমিশন কনফার্ম হতো। এবছর সিনারিওটা কিন্তু একটু টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই এবছর সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এবার পেমেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাডমিশন কিন্তু কনফার্ম ছিল না। এবছর কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ। এইভাবে কিন্তু দেখা গেল ইউআরএ 1 থেকে 40-50 পর্যন্ত ডাকা হয়েছে। সিট আছে হয়তো কথার জন্য বলছি 20টা এবং 20 জন মানে ডেকে। এবার বলবে স্যার 20টা সিট আছে 50 জনকে কেন ডাকা হয়েছে? হয়তো দেখা গেল যাদের র্যাঙ্ক হচ্ছে 5, 7, 10 এরকম যাদের র্যাঙ্ক আছে, বা হয়তো অনেক ছেলে মেয়ে ভর্তি হলো না, বললো যে না স্যার এই সাবজেক্টে আমার ইন্টারেস্ট নেই, ভর্তি হলো না, বা হয়তো কাউন্সিলিংয়ে সে জয়েন করলো না। তাহলে কাউন্সিলিংয়ে জয়েন না করলে তাকে অ্যাবসেন্ট বলে ধরে চলা হতো। যে কাউন্সিলিংয়ে অ্যাবসেন্ট তার মানে সে ওই সাবজেক্টের জন্য অ্যাবসেন্ট বলে ধরে চলা হতো। ঠিক আছে? তো কাউন্সিলিংয়ের যে প্রসিডিওর, এই কাউন্সিলিংয়ের প্রসিডিওরটাকেই সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি করা হচ্ছে? এই কাউন্সিলিংয়ের কোনো কিছু তোমাদের ভিডিও কলে জয়েন করার ব্যাপার কিছু নেই, তোমাদের কোনো কাউন্সিলিং থাকছে না। ঠিক আছে? এবারে নতুন প্রসিডিওর কি বলছে? নতুন প্রসিডিওরে বলছে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা
তোমাকে ফলো করতে বলছে কি কি 3টে স্টেপে প্রসিডিওর হবে। তো আমি তোমাদের একবার সেগুলো বলে দিই কি কি প্রসিডিওর থাকছে। প্রথম বলছে স্টেপ 1 অটো অ্যালোকেশন। অটো অ্যালোকেশন, অটো অ্যালোকেশন বলতে কি বলছে? অটো অ্যালোকেশন বলছে যে সিট উইল বি অটোমেটিক্যালি অ্যালোকেটেড বেসড অন প্রেফারেন্স সাবমিটেড বাই ক্যান্ডিডেট। তুমি যে প্রেফারেন্সটা ফিল আপ করেছো সেই প্রেফারেন্সের বেসিসে অটোমেটিক সিট অ্যালটমেন্ট হবে। তোমাকে কাউন্সেলিং অ্যাটেন্ড করার প্রয়োজন নেই, তোমাকে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে না। তুমি যে প্রেফারেন্স দিয়েছো, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য আসছি, তুমি দেখা গেল বায়োলজিতে হয়তো ফার্স্ট প্রেফারেন্স রেখেছো, এটা ফার্স্ট প্রেফারেন্স রেখেছো বায়োলজি, আমি জাস্ট এগুলো কাল্পনিকভাবে চিন্তা করছি, ঠিক আছে। এবং ইউআরে তোমার র্যাঙ্ক হয়েছে বায়োলজিতে 47। আবার তোমার সেকেন্ড প্রেফারেন্স হয়তো তোমার আছে কেমিস্ট্রি আছে, এবং তোমার কেমিস্ট্রিতে র্যাঙ্ক হচ্ছে হয়তো 23, এবং থার্ড প্রেফারেন্স হয়তো, ঠিক আছে, তোমার হয়তো ফিজিক্স আছে, এবং ফিজিক্সে তোমার র্যাঙ্ক হচ্ছে হয়তো 13। এবার দেখো তুমি বুঝতেই পারছো তোমার তোমার এই যে মেরিট আমি তৈরি করেছি, র্যাঙ্ক করেছি, এখানে বুঝতেই পারছো তুমি ফিজিক্সে কিন্তু প্রথমেই চান্স পেয়ে যাবে, তুমি কিন্তু ফিজিক্সকে লাস্টে রেখেছো, কারণ তোমার ইচ্ছা অ্যাকচুয়ালি তোমার মানে মেন টার্গেট হচ্ছে বায়োলজি নিয়ে পড়া। কেন? তুমি বায়োলজিটাকে সব থেকে বেশি প্রেফারেন্সে রেখেছো। ধরে নাও তুমি এই র্যাঙ্কে তুমি বায়োলজিটা পেলে না, এই র্যাঙ্কে তোমার বায়োলজি পর্যন্ত এলোই না, তাহলে তোমার সেকেন্ড প্রেফারেন্সের দিকে নেক্সট চলে যাবে, সেকেন্ড প্রেফারেন্সের দিকে তোমাকে টার্গেট করা হবে। তুমি এটাও পেলে না, তখন থার্ড প্রেফারেন্সের দিকে তোমার চলে যাবে। এবার কথার কথা বলছি, তোমার হয়তো ফার্স্ট প্রেফারেন্স বায়োলজিটাই তুমি পেয়ে গেলে, ফার্স্ট প্রেফারেন্স তুমি টার্গেট করেছো বায়োলজি, তুমি বায়োলজিটাই পেয়ে গেলে, তার মানে এই দুটো তোমার আর থাকলো না, এই দুটো তো তোমার আর কিছু নেই, ঠিক আছে, তুমি এই দুটোতে তোমাকে আর তোমাকে ডাকা হবে না এই দুটো সাবজেক্টে, মানে তোমাকে কেমিস্ট্রি ফিজিক্সে ফার্স্ট প্রেফারেন্স তোমার যদি প্রথম ইয়েতেই হয়ে গেল, তাহলে তুমি আর এটাকে থাকলো না, তোমার প্রথম লিস্টেই তোমার যদি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়, তাহলে তুমি কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে পাবে না। ওটাকেই বলছে সিটস উইল বি অটোমেটিক্যালি অ্যালোকেটেড, অটোমেটিক্যালি অটোমেটেড অটো অ্যালোকেটেড বেসড অন প্রেফারেন্স বাই সাবমিটেড বাই ক্যান্ডিডেট ক্যান্ডিডেট মেরিট অ্যান্ড সিট অ্যাভেলেবিলিটি। মেরিট, তুমি যে নাম্বারটা পেয়েছো, যে সিইউটিতে যে স্কোরটা করেছো 250-এর মধ্যে, জিএটি বা যে তোমার ডোমেন সাবজেক্ট রয়েছে বা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট রয়েছে বা তোমার যে ডোমেন সাবজেক্ট রয়েছে, সেই যে নাম্বারটা পেয়েছো, সেই যে মেরিট আছে, এবং সেই যে সিট পরিমাণ আছে, সিট সংখ্যা আমি আগের দিন দেখিয়েছি, আগের ভিডিওতে তোমাদের সিট সংখ্যা কটা কি, কোন সাবজেক্টে কোন ডিপার্টমেন্টে কটা সিট আছে আমি নতুন করে দেখাচ্ছি না, এবার তোমরা যদি বলো তাহলে আমি দেখিয়ে দেবো। তো সেই বেসিসে তোমাদের এইভাবে অটোমেটিক্যালি এটা অ্যারেঞ্জ হবে, যে ঠিক আছে, যে তুমি এই দিকে পাবে। এবার এই যে সমস্ত কিছু হচ্ছে, এবার তোমাদের কথা হচ্ছে যে স্যার আমরা জানতে পারবো কি করে, যে এত গল্প চলছে এটা জানতে পারবো কি করে? ইউনিভার্সিটি এই জানানোর ব্যাপারে কোনো নোটিশ জারি করে না যে আমরা এতজনকে ভর্তি নিলাম, আমরা এতজনকে খালি রেখেছে, এ ভর্তি হয়েছে, এই ইনফরমেশন আমাদেরকে কিন্তু দেয় না, ঠিক আছে। তো এইটা ইউনিভার্সিটি কেন দেয় না জানি না, যে কি মানে কজনকে ভর্তি করলাম, কি বিশেষে ভর্তি করলাম, এইগুলো কিন্তু বলে না। তবে এইগুলো তুমি জানতে পারবে কোথা থেকে, এগুলো মোটামুটি তোমার মানে তো কটা সিট ফাঁকা আছে, কটা আছে, তুমি ওটা মেলে তুমি দেখতে পাবে, তোমাকে পাঠালে তবেই তুমি দেখতে পাবে, মানে তোমার আগের জন ক্যান্ডিডেট ভর্তি হয়েছে কি হয়নি সেটা তুমি তোমার বেস করে, মানে তোমার যদি আগের সিট ফাঁকা থাকে তাহলে অটোমেটিক হবে, তোমাকে সেইটা চিন্তা করতে হবে না। মানে দেখা গেল কোনো একটা সাবজেক্টে হয়তো 15টা সিট আছে, ঠিক আছে, তোমার র্যাঙ্ক হয়তো, আমি এটা ইউআর এর কথা বলছি, ঠিক আছে, বা অন্য ইয়েতেও হতে পারে, ইউআর এর কথা বলছি, এবার তোমার র্যাঙ্ক হয়েছে হয়তো 25। এবার দেখা গেল এই যে 25 যদি প্রথম 15 জনই ভর্তি হয়ে যায়, তাহলে তো তুমি চান্স পাচ্ছ না, তুমি ওয়েটিং লিস্টে চলে যাচ্ছ, ওয়েটিং লিস্ট 10-এ চলে যাচ্ছ, যে প্রথম 15 জনই যদি ভর্তি হয়ে যায় তাহলে তোমার কোনো চান্সই হচ্ছে না। এবার কথা হচ্ছে এই 15 জনের মধ্যে হয়তো দেখা গেল 10 জন ভর্তি হয়েছে, ঠিক আছে, তাহলে তখন র্যাঙ্ক 16, র্যাঙ্ক 17, র্যাঙ্ক 18, এইভাবে কিন্তু পরপর পরপর ডাকা হবে। যেখানে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে তারপর থেকে ওইগুলো অটোমেটিক কি হয়ে যাবে, ওয়েটিং লিস্টে চলে যাবে।
বোঝা গেল? তাহলে সিট অ্যাভেলেবিলিটি কটা সিট রয়েছে এবং কি মানে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি সেই অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সিট অ্যাভেলেবিলিটি এবং মেরিট লিস্টের ওপর বেস করে কিন্তু এইখানে অটো অ্যালোকেটেডটা কিন্তু হবে। আশা করছি সমস্তটা তোমাদের ক্লিয়ার বোঝা গেছে। এবার আমি তোমাদেরকে একটু পরে এই ক্যাটাগরিটা বুঝিয়ে দেবো। এসটি, এসসি এবং তোমার ওবিসি আছে, আর কি আছে, আর আছে কম্বাইন্ড লিস্ট একটা আছে, ঠিক আছে? এইটা আমি বলে দিচ্ছি। তার আগে আমি সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হওয়ার পর এরপর আমরা দেখব সেকেন্ড পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা আমাদের কি বলছে? সেকেন্ড পয়েন্টটা বলছে, জাস্ট এ সেকেন্ড, সেকেন্ড পয়েন্ট বলছে স্টেপ 2, ফি পেমেন্ট ভায়া পেমেন্ট লিঙ্ক। মানে কিভাবে তুমি তুমি অ্যাডমিশন হয়েছো কি হওনি, বা তুমি চান্স পেলে কি পেলে না, বুঝবে কি করে? সেটা বোঝার জন্য তোমাকে কি করা হবে, তোমাকে একটা পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে। যেটা আগের বছর বললাম যে কাউন্সিলিংয়ের জন্য একটা তোমাদেরকে ইয়ে পাঠানো হতো, মানে কি বলো, কাউন্সিলিংয়ের জন্য একটা মিটিংয়ের লিঙ্ক পাঠানো হতো, ঠিক আছে? গুগল মিটের বা জুম মিটের একটা লিঙ্ক পাঠানো হতো। এখন সেসব নয়, অটোমেটিক অ্যালোকেটেড হবে এবং সেখানে তোমাকে একটা পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেওয়া হবে। সম্ভবত রোজার পে দেওয়া হবে, রোজার পেকে দেবে, ঠিক আছে? আশা করা যাচ্ছে রোজার পেই মানে ভালো পেমেন্ট গেটওয়ের মধ্যে একটা, বা ভিসা দিলে খুব ভাই, ভিসা দিলে ঠিক আছে, তবে কি বলবো ওই কি বলবো রুপেতে খুব ভাই আটকে যাই, ঠিক আছে? তো যাই হোক, তো পেমেন্ট গেটওয়ে কিন্তু একটা দেবে। এবার অ্যালোকেটেড ক্যান্ডিডেটস উইল রিসিভ অনলাইন পেমেন্ট লিঙ্ক। এই তোমাকে দেওয়া হবে একটা পেমেন্ট লিঙ্ক, যাবে সেই পেমেন্ট লিঙ্কে তোমাকে পেমেন্ট করতে হবে। অ্যাডমিশন ফিস মাস্ট বি পেড উইথিন স্পেসিফাইড ডেডলাইন টু সিকিউর দ্য অ্যালোকেটেড সিট। তুমি হয়তো চাইনিজে ভর্তি হলে বা ফিজিক্সে ভর্তি হলে, ফিজিক্সে তোমাকে পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেওয়া হলো, পেমেন্ট লিঙ্ক দেওয়া হলো, তোমাকে পেমেন্ট লিঙ্ক দেওয়ার 48 ঘন্টা মোটামুটি টাইম দেওয়া হবে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। এই 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যে টাইমে তোমাকে পেমেন্ট লিঙ্ক পাঠানো হয়েছে, সেখান থেকে 24 থেকে 48 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হবে পেমেন্ট করার জন্য। এই টাইমের মধ্যে তুমি যদি পেমেন্ট না করেছো, তাহলে তোমাকে ধরে নেওয়া হবে ইউ আর দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তোমাকে অ্যাবসেন্ট ধরে নেওয়া হবে, যে তুমি অ্যাবসেন্ট, তুমি ভর্তি হতে চাও না। ক্লিয়ার? এবার কথা হচ্ছে, তোমার যে প্রেফারেন্স করেছো, তুমি মেরিট লিস্টে কীরকম আছো, তার উপর বেস করে তুমি পেমেন্টের লিঙ্ক পাচ্ছ। এবং তুমি যদি এই মুহূর্তে, এবার পেমেন্টের তুমি কোথায় পাবে? তুমি পাবে হচ্ছে তোমার ইমেলে, তুমি ইমেলে পাবে। এবার একজন আমাকে প্রশ্ন করেছিল যে দাদা আমি ওই যে প্রথমবার ফর্ম ফিল আপ করেছিলাম যখন সিইউটির, তখন বাবার ইমেল আইডি দিয়েছিলাম, পরবর্তীকালে এখন যখন ফর্ম ফিল আপ করলাম, ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করলাম, তখন আমার ইমেল আইডি দিলাম, তাহলে আমি কোন ইমেল আইডিতে পাবো? দেখো তুমি দুটো ইমেলেই পেতে পারো। মোস্ট প্রবাবল তোমার মানে সেকেন্ড যেটাতে দিয়েছো সেটাতেই পাওয়ার চান্স আছে। তবে বারবার ইউনিভার্সিটি বলে দিয়েছে কিন্তু যে মেল একটা ইউজ করতে, এবং সেম মেলেই দেওয়া হবে, ঠিক আছে? সেম মেল কিন্তু তোমাকে ইউজ করার কথা বলা হয়েছে। মেল চেঞ্জ করা প্রথমত তোমার উচিত হয়নি, দ্বিতীয়ত মেল এবং ফোন নাম্বার চেঞ্জ করা উচিত হয়নি, তৃতীয়ত তুমি দুটো মেলই চেক করতে হবে। মেলে যদি তোমাদের কোনো সময় না আসে, স্প্যাম করে যায়, ঠিক আছে, তো তোমাকে কিন্তু কন্টিনিউয়াস মেলটা আজ থেকেই তোমাকে কিন্তু কন্টিনিউয়াস চেক করতে হবে যে মেল ঢুকছে কি ঢুকছে না। মেল যদি না ঢোকে, তোমাকে কিন্তু বারবার ওটাকে রিফ্রেশ করতে হবে। তোমার যে অল্টারনেট মেল দিয়েছে সেটাও কিন্তু বারবার রিফ্রেশ করতে হবে, এবং এই কাজটা কিন্তু তোমাকে করে যেতে হবে। নেক্সট হচ্ছে এই পেমেন্ট করার পর তোমার স্টেপ 3 হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। আচ্ছা, ফিজিক্যাল ভেরিফিকেশনটা আমি বলার আগে তোমাদেরকে যেটা আমি একটু আগে বলছিলাম যে তোমাদের কিভাবে ডাকা হবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে, ধরে নিচ্ছি আমি যে কম্বাইন লিস্টে আমি একটা মেরিট লিস্ট বার করি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আমি একবার দেখে নিই এখানে যে কোনো একটা মেরিট লিস্ট। এটা তো আমি নোটিশে আছি, আমি আর একবার এখানে অ্যাডমিশন সেলে চলে যাই, অ্যাডমিশন সেলে থেকে মেরিট লিস্টে আসি। তো মেরিট লিস্টে এলাম, একটা যে কোনো সাবজেক্টে মেরিট লিস্টে আসি, দেখা গেল আমি এলাম,
জাপানিজের এক্সটার্নাল, হ্যাঁ জাপানিজের এক্সটার্নাল। এবার জাপানিজের আমরা প্রথমেই আমাকে দেখতে হবে সিট কটা আছে জাপানিজে, ঠিক আছে, কোন সাবজেক্টে কটা সিট আছে। প্রথমত দেখো, এটা আমি এক্সটার্নাল মেরিট লিস্ট বার করলাম। এবার ইন্টারনাল মেরিট লিস্ট একটা আছে। ইন্টারনালে যে হাফ সিট ইন্টারনালদেরকে দেওয়া আছে, মানে যারা পাঠভবন এবং শিক্ষা সত্র থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য। এবার ওই ক্যান্ডিডেট যটা ভর্তি হয়েছে, যারা ভর্তি হয়নি তাদেরকে সেই যে সিটগুলো ফাঁকা আছে ওগুলো কিন্তু এক্সটার্নালে অটোমেটিক শিফট হয়ে যাবে। ক্লিয়ার? যদি এক্সটার্নাল ইন্টারনাল ভর্তি হয়ে থাকে তাহলে ওরা ওদের যটা সিট আছে হাফ সিট ওরা রিজার্ভ করে। ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাবো পিডাব্লিউডি ক্যাটাগরিতে যারা ফিজিক্যালি উইকার সেকশন আছে তাদের জন্য, তারা এখানে মাত্র 6 জন অ্যাপ্লিক্যান্ট করেছে। ঠিক আছে, বেশ। এইবার এইখানে দেখো, এই যেটা রয়েছে তোমার কম্বাইন্ড মেরিট লিস্ট, এই কম্বাইন্ড মেরিট লিস্ট থেকে কিন্তু পরপর পরপর করে কিন্তু ডাকা হবে, 1 2 3 করে কিন্তু পরপর তোমাদেরকে মানে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে বা তোমাদেরকে পেমেন্টের লিঙ্ক পাঠানো হবে। এবার এখানে দেখো অনেকে ইউআর ক্যাটাগরিতে আছে, অনেকে আবার এসসি বা এসটি বা ওবিসিতে আছে। এবার প্রথমে যে দেখো এখানে তুমি দেখতে পারবে ক্যাটাগরিতে আমরা যখন দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এসসিতে আছে, এবার 5-এ আছে। এ যখন ওই অনুষ্কা দাস এও কিন্তু আমাদের স্টুডেন্ট অনুষ্কা দাস, ঠিক আছে, অগ্নিবীণার ইনস্টিটিউশন অনুষ্কা দাস, বোলপুর শৈলবালা থেকে পড়েছে, বোলপুরেরই মেয়ে। অনুষ্কা দাস এসসির ক্যান্ডিডেট, এ যখন জেনারেল কম্বাইন্ড লিস্ট থেকে চান্স পাচ্ছে, মানে প্রথমে কম্বাইন্ড লিস্টে দেখা গেল 1 থেকে 20 জনকে ডাকা হলো, প্রথম 20 জনকে মানে তোমাকে মেল থেকে মেল পাঠানো হলো। তাহলে অনুষ্কা দাস কিন্তু এসসি ক্যাটাগরি থেকে পাচ্ছে না, ও কিন্তু কম্বাইন্ড জেনারেল ক্যাটাগরি থেকে পাচ্ছে। এটা বোঝার চেষ্টা করো, ও কিন্তু এসসি থেকে পাচ্ছে না, ও পাচ্ছে কোথা থেকে? ও পাচ্ছে কিন্তু কম্বাইন্ড লিস্ট থেকে। এবং এটার জন্য ও কিন্তু এসসি ক্যাটাগরির ওই সিটটা কিন্তু আর একটু এগিয়ে যাবে। ক্লিয়ার? মানে এসসি ক্যাটাগরির লিস্টটা কিন্তু ওখান থেকে ওর কাটা যাবে এটা। ঠিক আছে, মানে এসসি ক্যান্ডিডেটরা একটু সুবিধা হবে, ও কিন্তু জেনারেল থেকে পাচ্ছে। এইভাবে কিন্তু লিস্ট সাধারণত মানে ক্যাটাগরিগুলো কিন্তু কাজ হয়ে থাকে। আশা করছি বোঝা গেছে। ঠিক একইভাবে এখানে যদি কোনো ওবিসি ক্যান্ডিডেট থাকে তার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই ঘটবে। ঠিক আছে, বা দেখা গেল ফিজিক্যালি উইকার যারা রয়েছে সেই রকম যদি ক্যান্ডিডেট থাকে, আমরা ম্যাক্সিমামই প্রথমগুলো তো ইউআরই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইউআর দেখতে পাচ্ছি। এখানে দেখো সবই ইউআর দেখতে পাচ্ছি, এখানে ইডব্লিউএস একটা দেখতে পেলাম যে অমৃত রাজ, র্যাঙ্ক নাম্বার 38। ঠিক আছে, তো এই ইডব্লিউএস যে রয়েছে মানে প্রথম 38-এর মধ্যে, সে কিন্তু ওদিকটায় যদি ইউআরএ দেখা যাবে ইডব্লিউএসে ও হয়তো টপে র্যাঙ্ক আছে, ঠিক আছে, বা 2-3-এ র্যাঙ্ক আছে, তাহলে ইডব্লিউএস থেকেও কিন্তু ওর র্যাঙ্কটা ধরা হবে না, ওর তখন কম্বাইন্ড থেকেই ধরা হবে। প্রথমে সব থেকে বেশি সুবিধা পাই জেনারেল ছেলেমেয়েরাই, জেনারেলের পর বাকিরা কিন্তু ফেসিলিটি এক এক করে পায়। এরপর আসছি আমাদের 3 নম্বর পয়েন্টটা যেটা ছিল সেই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করার। তো 3 নম্বর পয়েন্টটার জন্য আমাকে আবার নোটিশে আসতে হচ্ছে, নোটিশ আমি আবার খুললাম। এবার একটু এগিয়ে যাই, 3 নম্বর পয়েন্ট কি বলছে? ফিজিক্যাল ভেরিফিকেশন। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের মধ্যে আমাকে বলছে যে ফিজিক্যাল ভেরিফিকেশনে কি বলছে? ফিজিক্যাল ভেরিফিকেশন, দেখো তুমি অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন করা হলো, তুমি পেমেন্ট করলে সামথিং 6,000 মতন তোমাকে পেমেন্ট করতে হবে, 5 থেকে 6,000 টাকা মতন পেমেন্ট করবে। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ডিপেন্ড করে কোন সাবজেক্টে কতটা পেমেন্ট করতে হবে। তোমরা অ্যাকাউন্টে টাকাটা রেখে নিও বা সাইবার ক্যাফেতে গিয়েও তোমরা টাকাটা করে দিতে পারো। ঠিক আছে, তো সেটা গেল। এবারে প্রসপেক্টাস ডাউনলোড করবে, প্রসপেক্টাসে তোমার ডিটেলস দেওয়া আছে কোন সাবজেক্টে কতটা ফি। বেশ, স্টেপ 3-তে বলছে ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি কমপ্লিট দ্য ফি পেমেন্ট, যারা ফি পেমেন্ট করে দিল, যারা ফি পেমেন্ট যাদের হয়ে গেল তাদের কি করতে হয়েছে? মাস্ট রিপোর্ট in person to the respective institution for physical verification of original document to be notified later। তোমাদের যখনই তোমাদের ফিজ পেমেন্ট করা হয়ে গেল তারপরে ফার্দার তোমাদেরকে আবার একটা মেল করা হবে এবং যে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হলে সেই ডিপার্টমেন্টে তুমি কিন্তু যোগাযোগ করো। ঠিক আছে, সেই ডিপার্টমেন্টে যে তোমার ভেরিফিকেশন হবে। এবার ওখানে যে তোমার যদি কাগজের কিছু ফল্ট হয়ে যায় তোমাকে হয়তো সময় দেবে, সেই সময়ের মধ্যে তুমি যদি কাগজ ক্লিয়ার না করতে পারো যেগুলো আগে দেখিয়েছো এবং সেগুলো এখন না করতে পারলে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে।
ক্লিয়ার? এটা ভালো করে বোঝো। বিশেষ করে ওবিসির ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। ওবিসিতে তোমাকে কিন্তু আপডেট রাখতে হবে। ওবিসিতে কি আপডেট রাখতে হবে? ওবিসিতে তোমাকে তোমার ওই যে এনসিএল আছে না, যারা ওবিসি এনসিএল আছো তাদের কিন্তু এনসিএলটা আপডেট থাকতে হবে। এনসিএল আপডেট না থাকলে কিন্তু ওবিসি ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি ওবিসি থেকে চান্স পেয়ে থাকো, তাহলে তুমি যদি ওবিসিটা দেখাতে না পারো, তাহলে কিন্তু তুমি অ্যাজ এ ক্যান্সেল হয়ে যাবে। বা ইডব্লিউএস থেকেও যারা আছো, আপডেটেড থাকতে হবে কিন্তু 6 মান্থের, উইথিন 6 মান্থের আপডেটেড থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা ভালো করে বুঝে নাও। যাদের আপডেট নেই তারা ইমিডিয়েট কিন্তু আপডেট করে নাও, এবং তোমাদেরকে নির্দিষ্ট ভবনে যেয়ে কিন্তু সেটাই ইয়ে করতে হবে। এবং প্রথমে তোমাকে ফার্স্ট যে 10 দিন তোমাকে যে ক্লাসের টাইম দেওয়া হবে, সেই 10 দিন তোমাকে কন্টিনিউ কিন্তু পরপর 10 দিন ক্লাস করতে হবে। বাই চান্স তুমি এমার্জেন্সিলিভাবে যদি ক্লাস করতে না পারো, তুমি সংশ্লিষ্ট ভবনের যিনি কি বলবো হেড রয়েছেন, তিনার সাথে কথা বলে তোমাকে কিন্তু জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। এবং তুমি যদি 10 দিন অ্যাটেন্ড না করো, তাহলে তোমাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করে দেওয়া হবে, এবং সেই জায়গায় তোমার ওই পোস্টে অন্য মানে ভ্যাকেন্ট করে অন্যজনকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, এবং সেই টাকাও কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেটা রিফান্ড পেতে, বা তুমি যদি একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যখন যাবে, সেই টাকাও কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেটা রিফান্ড পেতে অনেকটা সময় লাগে। মানে আমি বলতে চাইছি, তুমি হয়তো বায়োলজিতে পেয়ে গেছো, কিন্তু অ্যাকচুয়াল টার্গেট তোমার ফার্স্ট চয়েস কিন্তু হচ্ছে কেমিস্ট্রি। তাহলে তুমি বায়োলজিতে ফার্স্ট ভর্তি হয়ে যাও, দেন কেমিস্ট্রিতে যাবে। কেমিস্ট্রিতে যখন যাবে তখন কেমিস্ট্রি লিঙ্ক আবার আসবে, কেমিস্ট্রিতেও পেমেন্ট করে দাও, এবং বায়োলজির পেমেন্টটা তুমি কিন্তু পরে ফেরত পাবে। এই গেল তোমাদের স্টেপ বাই স্টেপ টোটাল ভেরিফিকেশান। এবং এখানে গিয়ে স্টেপ 3তে কিন্তু অরিজিনাল তোমার ডকুমেন্ট কিন্তু সমস্ত কিছু চেক করা হবে, এবং ফিজিক্যালি তোমাকে কিন্তু সেখানে আসতে হবে। এবং কোন ডিপার্টমেন্ট কোথায় আছে, তো কোন কিভাবে যেতে হবে, তোমরা মোটামুটি এগুলো জানো। এগুলো নিয়ে আমি নতুন করে কিছু বলছি না। তোমাদের যদি কিছু জানার থাকে এরপরেও, তাহলে আমাকে জানিও, আমি সেগুলো নিয়ে আবার তোমাদেরকে ভিডিও করে দেবো। ধন্যবাদ। আশা করছি তোমাদের অনেক ইনফরমেশন আমি দিতে পারলাম। ধন্যবাদ। জয় হিন্দ।